গো শুনছো, প্রতি বছর বৃষ্টির দিন আসলেই আমাদের কষ্টের দিন শুরু হয়। এবার বৃষ্টি আসতে না আসতে আমাদের ঘরের চালাটা ঠিক করে ফেলো। ঠিকই বলেছ লতা, তবে চিন্তা করো না, মহাজন এবার সারা মাসের মাইনেটা একেবারে দেবে। তখনই ঘরের চালটা সারিয়ে ভালো চাল দিয়ে দেব গো। তাহলে বৃষ্টির সময় ঘরের চাল ডাল আর নষ্ট হবে না গো। সত্যি বলছো গো? তাহলে এবার যদি একটু বৃষ্টির হাত থেকে রক্ষা পাই। এখন যাও লতা, আমার জালটা নিয়ে এসো। অনেক বেলা হয়ে গেছে, মহাজন দেরি করলে বকাবকি শুরু করে দেবে গো। বাবা, বাবা, কোথায় যাচ্ছ বাবা? আমাকে নিয়ে যাও না বাবা, আমাকে নিয়ে যাও। মাছ ধরতে যাচ্ছি রে বাবা। মাছ ধরতে একেবারে নৌকা নিয়ে নদীর মাঝখানে যেতে হয়। সেখানে তোকে নেওয়া যাবে না, নদীতে বড় বড় কুমির থাকে রে, অনেক বড় বড় ঢেউও আসে। তাছাড়া বাড়িতে লক্ষ্মী একা থাকবে, তুই ওর সাথেই খেলবি। ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা গোপাল, লক্ষ্মী কোথায় রে? আছে বাবা, লক্ষ্মী আমার সাথে শুধু ঝগড়া করে, ওর সাথে আমি খেলতে পারবো না। তোমার ছেলে মেয়ে দুটোর জন্যই আমি আর পারি না। মিলেমিশে খেলাধুলা করবে তা নয়, সারাটা দিন ঝগড়াঝাটি। এখন কি এসব শোনার সময়? আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি তাহলে। কিরে হরেন, মাছ ধরতে যাবি না? আজ যে হরেনের কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না। দাদা, হরেন তো আজ ভোরবেলাতেই মাছ ধরতে গেছে। বিকেল বেলা আমরা দুজন বাবার বাড়ি যাব, তাই সকাল বেলায় মাছ ধরতে পাঠিয়েছি। ও, এই কথা। তাহলে আমি যাই। আরে অবিনাশ দা, মাছ ধরতে যাচ্ছ নাকি? হ্যাঁ রে দেবেন, তোমাকে পেয়ে তো সঙ্গী পেলাম। চলো চলো, একসাথে যাই। মাঝে মাঝে নদীর মাঝে একা যেতে খুব ভয় লাগে, নদী তো আমাদেরকে গিলে খেতে চায়। ঠিকই বলেছ দাদা, মাঝে মাঝে নদীর এই গর্জন দেখে বিশাল ভয় লাগে, কিন্তু ভয়কে জয় করাই তো জেলেদের কাজ নাকি? বুঝেছ অবিনাশ দা, আমাদের এই জেলেদের জীবন কত অদ্ভুত। এত কষ্ট করে মাছ ধরি, তাও আবার মহাজনকে দিয়ে দিতে হয়। এই মাছগুলো যদি নিজে বিক্রি করতে পারতাম, কত ভালো হতো। ঠিকই বলেছিস রে, সামান্য মাছ ধরি আমরা, সেই মাছ আবার মহাজনকে দিয়ে দিতে হয়। যদি নিজে বিক্রি করতে পারতাম, সংসারটা ভালোভাবেই চলতো। আজকে একটু বেশি সময় ধরে মাছ ধরবো, বুঝলে? কদিন ধরে গিন্নি ঘ্যান ঘ্যান করছে, বাড়িতে বাজার ভালো করে করতে পারছি না। যদি একটু বেশি মাছ তুলতে পারি, তাহলে টাকাটাও একটু বেশি পাবো গো। আমি মাছের ঝুড়ি নিয়ে চললাম আজ, আমার একটু তাড়া আছে রে। জালটা নৌকার মধ্যে রেখে দিও, কেমন? আহ, কি সুন্দর গ্রামের সকাল, কিন্তু আজও বেশি মাছ তুলতে পারিনি। এভাবে চলতে থাকলে ঘরের চাল এবার আর ঠিক করতে পারবো না। বৃষ্টি হলে ভিজে যাই, গিন্নির ঘ্যান ঘ্যান আর কত সহ্য করব।
কি রে অবিনাশ, এত তাড়াতাড়ি নদী থেকে উঠে এলি যে? কি আর করব কর্তা বাবু, রোজ দেরি করে বাড়ি ফিরলে গিন্নি খচখচ করতে থাকে, আবার এখন মাছও ভালো পাওয়া যাচ্ছে না। তাই নাকি? জি মহাজন, এই বছরও বৃষ্টির মধ্যে ঘরের চাল বেয়ে পানি পড়ছে, ঘরে চাল ডাল কিচ্ছু রাখতে পারি না। মাছ ধরে যে টাকা পেয়েছি এগুলো দিয়েই চালটা ঠিক করব ভাবছি। শোনো, সামনের দিন তো তাহলে আরো খারাপ যাবে। এখন ইলিশের পেটে ডিম হবার সময়। এ কদিন যা ধরেছ, সামনের 1 মাস মাছ ধরা যাবে না। বলতে পারো এ মাস তোমার ছুটি। সরকার থেকে ঘোষণা দিয়েছে, মাছ ধরলে একেবারে জেল জরিমানা হয়ে যাবে। কি বলছেন মহাজন? এমনিতেই 2 সপ্তাহ ধরে ভালো মাছ আসছে না, তারপর আবার 1 মাস মাছ ধরা বন্ধ করলে সংসারটা তো চালানো মুশকিল হয়ে যাবে। শোনো অবিনাশ, আমরা সব বুঝি, কিন্তু কিছু করার নেই। এ সময় মা ইলিশের পেটে বড় বড় ডিম থাকে, ওই ডিম থেকেই পোনা হয়। আমরা যদি নিজেই লাভের জন্য মাছ ধরি তাহলে দেশের সম্পদের তো ক্ষতি হয়ে যাবে। তাহলে তো একদিন কোনো মাছই থাকবে না। সবই বুঝতে পারছি মহাজন, কিন্তু আমাদের কথা তো ভাববেন আপনি। আমরা জেলেরাই মাছ ধরা টাকা দিয়েই তো সংসার চালাই। দাঁড়া, আমি আসছি। এই নে হিসাবের পয়সা, এগুলো দিয়ে মাসটা চালিয়ে নিস। তাহলে কর্তা বাবু আর আসতে হবে না? না, কাল থেকে আর আসিস না। এই যা, কেটে গেল। শোন বাবা, অনেক হয়েছে। এই সুতোতেই তোর ঘড়ি অনেক দূর উড়বে। তুই বরং বেশি দূরে যাসনি বাবা, লক্ষ্মীকে সাথে করে মাঠের দিকেই থাকিস। ভুলেও কিন্তু ঘড়ির পিছে আবার কোথাও চলে যাস নে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। মা, আমাকেও একটা ঘড়ি বানিয়ে দেবে? এখন আমার হাতে একটুও সময় নেই রে মা, অন্য আরেকদিন তোকে ঘড়ি বানিয়ে দেব। এই অভাবের সংসারে ছেলে মেয়ের শখও ভালো করে পূরণ করতে পারি না, তবু আজ ওরা ঘুরি পেয়ে কত খুশি হলো। যাই, ভাতটা বসিয়ে দিই, কখন আবার অবিনাশ চলে আসবে। কই গো লতা, ধরো এদিকে এসো। এই নাও 1 মাসের মাইনে। সামনের 1 মাস মাছ ধরতে যাব না। কি বলছো? মাছ না ধরলে সংসার কি করে চলবে শুনি? এতগুলো দিন মাছ ধরেই তো এই সামান্য কটা টাকা পেয়েছো। কি করব বলো তো, আমার জালে তো একটা ভালো মাছও ওঠে না। কি রকম জেলে হয়েছি আমি। ভেবেছিলাম এই টাকাগুলো একটু গুছিয়ে খড়ের চালটা ঠিক করব, কিন্তু তার কপালে হলো না। সংসার চালানো কষ্ট হয়ে যাবে। মহাজন বলেছে সামনে ইলিশের পেটে ডিম ছাড়ার সময়, এই সময় ইলিশ ধরা যাবে না। আমি বলি কি, ইলিশ মাছ না হয় নাই ধরলে, কিন্তু ডোবায় তো মাছ ধরতে পারো। এসব কি বলছো গো? এই গ্রামে আবার ডোবা আসলো কোথা থেকে? কেন, জঙ্গলের ভেতরে যে পচা ডোবা আছে ওখানেই মাছ ধরবে। তুমি কি পাগল হয়ে গেছো লতা? ওটা পচা পুকুর, ওখানে মাছ আসবে কোথা থেকে? তাছাড়া কত বছরের পুরনো পুকুর, তুমি কি জানো? দেখো, আমি অত শত জানতে চাই না। এই অভাবে সংসারে যখনই একটু ভালো হবার স্বপ্ন দেখি তখনই তোমার কাজকর্ম বন্ধ হয়ে যায়। এসো, হাত মুখ ধুয়ে এসো, খেতে দিচ্ছি। বাবা, বাবা, আমাদের ঘুড়িটা পচা পুকুরের বড় ডোবায় পড়ে গেছে বাবা। কিভাবে হলো এসব?
খবরদার, পচা ডোবায় কিন্তু আবার যাস না। একটা ঘুড়ি গিয়েছে তো কি হয়েছে, আবার তোর মা বানিয়ে দেবে আরেকটা, কেমন? আগে আমার কথা শোনো, আমরা ওখানে কি দেখলাম জানো? দেখ দাদা দেখ, ঘুড়িটা কত দূরে উঠেছে। কিন্তু ঘুড়িটা ওরকম ভাবে নিচে নামছে কেন? মনে হয় ঘুড়িটা কেটে গেছে। এই, ঘুড়িটা কেটে গেছে। আহ দাদা, সত্যি তো। দেখ দাদা দেখ, ঘুড়িটা ওই পচা পুকুরের দিকেই যাচ্ছে। আহ, একেবারে যে পচা পুকুরের বটগাছটার মুখ ঢালে বাঁচলো। আমরা ওটা কি করে আনবো? মা তো আমাদের আর ঘুড়িও বানিয়ে দিবে না। ওই তো দেখো, কত বড় বটগাছের ডালে ঘুড়িটা আটকে গেছে। তুই দাঁড়া, আমি দেখছি। তুমি পারবে? একদম চিন্তা করিস না বোন, দেখ আমি ঠিক ঘুড়িটা পেরে আনবো। এ কি, ভোজন কাকু আর কাকিমা এই পচা ডোবায় কি করছে ওরা? বলি, এই পচা ডোবায় যে মাছ আছে না, এ কথা কাউকে বলো না গিন্নি। তাহলে রোজ রোজ মাছ ধরে আমরা একেবারে ধনী হয়ে যাব গো, বললে কিন্তু হব না। তুই কি পাগল হইয়া গেছস? এইসব কথা আবার কেউ কাউরে কয় নাকি? সর্বনাশ রে বাবা, ভোজন কাকু তো অনেক মাছ ধরেছে এই ডোবায়, তারপর সব বাড়িতে নিয়ে গেছে। এবার বুঝি ওরা সত্যি সত্যি বড় লোক হয়ে যাবে। যে ডোবায় পচা পানির গন্ধে কেউ কোনোদিন নামেই না, সেই পুকুরে বড় বড় মাছ। আমি কি তোমাকে এমনি এমনি বলেছি? আমার কথা তো তুমি কানেই নাও না। যে পুকুরে কেউ নামে না, সেই পুকুরে তো মাছ থাকবেই। শোনো, এইসব আবার কাউকে বলো না যেন। কাল সকাল সকাল তোর বাবা ওই পচা পুকুরেই মাছ ধরতে যাবে। শেষমেশ আমাকে দিয়ে পচা পুকুরেই মাছ ধরাবে তুমি? তোমাকে ওই পুকুরেই মাছ ধরতে হবে। আমার তো এমনিতেই মাছ ওঠে না, আবার আজ এই পচা পুকুরে এলাম। জানি না ভাগ্যে কি আছে, তবে গিন্নি যখন বলছে চেষ্টা করতে, একবার না হয় জাল ফেলেই দেখি। আরে এত বড় কাতলা! হাই বিধাতা, সকাল সকাল ভাগ্যটা তো মনে হচ্ছে ভালোই হবে। তবে হ্যাঁ, একটা মাছে কি বা হবে? শুনলাম ভোজনরা কত মাছ তুলেছে। এই পুকুরে অনেক মাছ থাকার কথা। দেখি, আরেকবার জালটা ফেলে দেখি তো। কপালটা বোধহয় একেবারেই পোড়া, মাত্র একটা মাছ পেয়েছি। থাক, বাড়ি না গিয়ে এটা নিয়ে বাজারে গিয়ে বেচে দেই, কয়েকটা টাকা আসবে। বাজার করে নিয়ে গেলে গিন্নিকে খুশি করতে পারবো। কি ভয়ানক দুর্গন্ধ বেরিতেছে রে, মনে হইতেছে ওই মাছ থেকে আইতাছে। না রে, পচা পুকুরের মাছ কেউ ধরছে নাকি রে? আরে আরে কি গন্ধ রে, গ্যারাবের পচা পুকুরের মাছের মতোই গন্ধ। কি বলছে ওরা? পচা পুকুরের মাছের নাকি পচা গন্ধ হয়?
ওই, আমি তো কিছুই পাইনি। মাছটা তো একেবারে তাজা লাগছে। এ কি করে সম্ভব? ও, এইটা কোন মাছ রে বাবা? একেবারে দুর্গন্ধে ভরা রে, চারিদিকে গন্ধে বইরা গেল। এইটা তো মশা পুকুরের মাছ। ওরে ওরে, তাড়াতাড়ি সরাই মাছ, আমাগর বাজার নষ্ট কইরা দিল রে। পচা পুকুরের মাছ কেউ কেনে নাকি? আরে যাও যাও, এই মাছ নিয়ে তোমার বাড়িতে ফিরে যাও। বাজারে বসার যোগ্যতা নাই তোমার। তাহলে কি সত্যিই পচা পুকুরের মাছের পচা গন্ধ? অথচ আমার নাকে তো একটু আসছে না। আরে কেন এমন হচ্ছে? এটা কি তবে কোনো রহস্য নাকি? থাক, বাজারে না বেচে বাড়িতেই নিয়ে যাই। ভালো মন্দ সব বিচার করবে আমার গিন্নি, ওই বলতে পারবে আসল রহস্য। কি গো, মাছ পেলে? মাছ তো পেয়েছি একটা, বেশ বড়ই। কিন্তু শুনছো, এটা খাওয়া যাবে তো? বাজারে নিয়ে গিয়েছিলাম, সবাই বলে পচা গন্ধ বেরোচ্ছে। নাক সিটকে সবাই পালাচ্ছিল। বলি, তুমি কি কিছু পাচ্ছ নাকি? গন্ধ টন্ধ দেখো তো। কই না তো, আমার নাকে তো একেবারেই কোনো গন্ধ আসছে না। ওমা, এই আবার কি? মাছের পেটের ভেতরে এইটা কি? স্বর্ণের মতো কিছু চকচক করছে। কই গো, কই গো অবিনাশ, এইদিকে এসো। দেখো তো, এটা মাছের ডিম নাকি? একেবারে স্বর্ণের মতো লাগছে। হায় বিধাতা, এ যে খাঁটি স্বর্ণ! আমি তো ভাবতেও পারিনি, আমি তো ভাবতেও পারিনি। যাক বাবা যাক, এই বসা পুকুরের মাছ আমাদের কপাল খুলে দিল গো। স্বর্ণ হাতে এলে আর দারিদ্র থাকবে না। যাও যাও, দেরি করো না, বাজারে নিয়ে গিয়ে এটা বিক্রি করে এসো। আর শোনো, আমার জন্য একটা লাল শাড়ি আনবে। অনেকদিন হলো ইচ্ছে ছিল। আর দেখো, এই ভাঙা কুড়ে ঘরটা আমরা নতুন করে গড়ে তুলবো। অন্তত একটা স্বপ্ন তো পূরণ হবে। সত্যি কি তাই হবে গো? আমরা তো এতদিন শুধু কষ্টেই কাটিয়েছি, ভাবতেই পারিনি আমরাও একদিন পাকা বাড়িতে থাকবো। আরে তাড়াতাড়ি যাও তো, যে দামে বেচো বেচো। ওই টাকা দিয়ে আমরা নতুন বাড়ি করব, আর একটা বড় দেখে দোকানও দেব। এবার আমাদের দিন ফিরবে গো। ইস, অবিনাশ দা তো এখন বড়লোক হয়ে গেছে, পাকা ঘর করেছে, মুদিখানার দোকান বসিয়েছে। কি ভাগ্য রে বাবা! ভাগ্য নয় ভাই, কবি বলেছে, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অবিনাশ দা, তোমার কিন্তু একদিন আমাদের জমিয়ে খাওয়াতে হবে গো। তুমি তো এখন আমাদের গ্রামের সব থেকে ধনী লোক গো। বাবা, এবার আমাদের ঘুড়িও বানাবে তো? হ্যাঁ রে,
তোদের মা যদি ঘুড়ি বানিয়ে না দিত তাহলে এই দিন হয়তো আমাদের আসতো না। এখন থেকে আমিও তোদের ঘুড়ি বানিয়ে দেব রে। কে জানতো গ্রামের এই অবহেলিত পচা পুকুর একদিন আমাদের সংসার বদলে দেবে। এমন গভীর ভাবে কি ভাবছো গো? কিছু না, এত অল্প সময় আমাদের জীবনটা যে পাল্টে যাবে এটা ভাবতেই আমার অবাক লাগছে। ফুলগুলো কি সুন্দর! চৌধুরী বাড়ির বাগানটা আসলেই অনেক সুন্দর করে সাজানো। কি সুন্দর শাক সবজি গাছ আছে, আবার কত সুন্দর ফুলের গাছও আছে। চৌধুরীদের কত মজা, বাজার থেকে সবজি কিনে খেতে হয় না, নিজেরাই সব। এই কি কি ভয়ঙ্কর রক্ত! রক্ত এলো কোথা থেকে? হে নির্জন রাস্তা, ভূত পেত না তো? ও বাবা গো, এ কিসের পাল্লায় পড়লাম গো! কিরে ফুলচোর, লাল রং দেখে ভয় পেয়ে গেলি নাকি? হাই হাই, খবরদার! আমাকে আমাকে ফুলচোর বলবি না। আমাদের বাগান থেকে ফুল চুরি করে পালাচ্ছিস, তোকে ফুলচোর বলবো না তো কি বলবো? আমি আমি মোটেও ফুল চুরি করিনি। এই ফুলগুলো আমাকে তোদের মালিক কাকাই দিয়েছেন। বিশ্বাস না হলে মালিক কাকাকে জিজ্ঞেস কর। ইস, ফুল চুরি করে আবার কত বড় বড় কথা বলে! বাবারে বাবা, নিজে চুরি করে মালিক কাকার দোষ দিচ্ছিস তাই না? তুই ফুল চোর, ফুল চোর, ফুল চোর, ফুল চোর! কি রে, কাদা মেখে একদম ভূত হয়ে গেলি! কি রে টিপু, তুই আমার বোনকে চোর বলেছিস? তোর এত সাহস! দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। এখন এখন পালাচ্ছিস কেন ভিতর ডিম? তুই সময় মতো না এলে টিপুর সাথে আমার আজ তুমুল ঝগড়া হতো। ব্যাটাকে ধরে মার লাগাতে পারলি না? তোর গায়ে রং ফেলে কি অবস্থাই না করেছে তোর! এত শাকসবজি খাস, মাথায় কোনো বুদ্ধি নেই? তুই এসে যা করে ফেললি, যা ভয় দেখিয়েছিস না, তাতেই ব্যাটার জন্মে শিক্ষা হয়ে গেছে, আর পেছনে লাগবে না। এবার বাড়ি চল তবে, কি অবস্থা হয়েছে তোর! তোর লাউ গাছ তো ভালোই বড় হয়েছে রে। লাউটাও তো ধরছে না দেখছি, শুধু শুধু উঠোনে জঙ্গল করে রেখেছিস। জঙ্গল বলবি না তো, জঙ্গল বলবি না। তুই দেখিস আমার এই লাউ গাছ লাউ দিয়ে ভরিয়ে দেবে। এই যে দেখ, আজ গাছে নতুন কুড়ি বেরিয়েছে। তাই নাকি? হে মা, কেমন পুচকি কুড়ি! এই পুচকে কুড়ি একদিন বড় লাউ হবে দেখিস। তারপর লাউয়ের কাবাব বানিয়ে তোকেও খাওয়াবো দেখিস। ওহ রুনু, তুই সবসময় শাকসবজির কথা কেন বলিস? কাবাব খেতে হলে এসব ঘাসলতা পাতার কাবাব কেন খাবো? আমি তো মাংস খেতে ভালোবাসি, বিশেষ করে হাঁসের মাংস। হাঁসের মাংস হলে তো কথাই নেই। ওহ, গরম গরম রান্না করে মশলা দিয়ে, আহা, সাথে ছিটে পিঠা হলে তো আর কথাই নেই। তুই তাহলে হাঁসের মাংসই খা, আমি লাউ খাই। অমন তেল তেলে হাঁসের মাংস হজমে সমস্যা করে। আর অমন পানি পানি লাউ খাওয়ার চাইতে পুকুরে সব পানি গিলে নেওয়াই ভালো। তোকে বোঝালে তুই কখনো বুঝবি না। সুতরাং আমি যাই, তিলুদের বাড়ি যেতে হবে। এভাবেও ইচ্ছে পূরণ হয়? কি সুন্দর হাঁসটা পেয়ে গেলাম। এবার মজা করে মাকে বলবো,
ঝোল ঝোল করে রান্না করে দিতে। যাই, এবার আমি মশলার জোগাড় করি। সব মশলা ঠিকঠাক করে তারপর মাকে বলবো হাঁসের মাংস খাবো। কি যে খুশি লাগছে। ওরে রুনু, দেখে যা, আজ আমি কি পেয়েছি। আজ একটা মোটা তাজা হাঁস পেয়েছি। আজ সেই একটা ভোজ হবে রে, মজা করে রান্না করে খাবো। হাঁসটা কোথায় পেলি? আবার অন্য কারো হাঁস না তো? ধর, কারো হাঁস হলে এভাবে হাঁসটা পথে পেতাম নাকি? মনে হয় চলে এসেছে কোথাও থেকে। আমি যাই, মশলার জোগাড় করি গে। হাঁসটা দেখে মনে হচ্ছে কারো পোষা হাঁস। এর জন্যই মানুষ এটাকে সাড়া দিয়েছে। আর মেনুটা মনে হয় বুঝতে পারিনি। আহারে, না জানি এটা কার হাঁস। মা, ও মা, তুমি কি কোনো হাঁস দেখেছো? তোমার কি কোনো হাঁস হারিয়ে গেছে বুড়িমা? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমার একটাই সম্বল ছিল, ওই একটাই হাঁস। ডিম বেচে তাও কটা টাকা আসে। হারিয়ে গেলে যে বড্ড বিপদে পড়ে যাব। বুড়িমা দেখো তো, এটা কি তোমার হাঁস? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমার পুটি, আমার হাঁস। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবেন মা, অনেক মঙ্গল করবেন। কত খুঁজে এই তাজা মশলাগুলো এনেছি। এ কি? আমার হাঁসটা, আমার হাঁসটা কোথায়? মিনু, তুই এসেছিস? তুই মনে হয় বুঝতেই পারিসনি, এই হাঁসটা একটা গরিব বুড়ির ছিল। সে এসেছিল হাঁসটা নিতে, আর আমি তাকে হাঁসটা দিয়েও দিয়েছি। তুই হাঁসটা দিয়ে দিয়েছিস? কেন? কেউ এসে চাইলো আর তুই কেন দিয়ে দিলি? আরে, সেটা ওই গরিব বুড়ি ছিল। বেচারি গরিব মানুষ, তার একটা মাত্র সম্বল ছিল। না, তুই সব সময় এমন করিস। আমার পছন্দের জিনিস তুই নষ্ট করিস। হাঁসের মালিক যে ওই বুড়ি, তার কি প্রমাণ ছিল? তুই কেন দিলি? কেন দিলি তুই আমার হাঁস? তুই একটু বোঝার চেষ্টা কর। না, আমি কিছুতেই বুঝতে চাই না। মেনুটা আমার উপর এত রেগে আছে, রাগ করে ঠিক মতো কথাই বলছে না। না, টাকা জমিয়ে মেনুকে একটা হাঁস খাওয়াতে হবে। চাই, এখন গিয়ে দেখি আমার লাউ গাছের কি অবস্থা। আরে বাহ, কি সুন্দর লাউ ধরেছে। আমার আমার যে কি খুশি লাগছে। কত চেষ্টা করে আর কষ্ট করার পর এই লাউটা পেলাম। আজ লাউয়ের কাবাব বানিয়ে মজা করে খাবো। যাই, গিয়ে মশলার জোগাড় করি। ও মা গো, লাউয়ের সাপ! যদি বিষ ঢেলে দেয়, এই লাউ যদি রুনু খেয়ে ফেলে, তাহলে তো অসুখ হবে। না না, আমি লাউটা এক্ষুনি কেটে ফেলি।
আমার লাউটা কোথায়? মিনু, তোর হাতে ছুরি, তুই লাউটা কেন কেটেছিস? আমার কথা শোন, লাউটার গায়ে সাপ পেঁচিয়েছিল, যদি বিষ ঢালতো তুই খাওয়ার পরে ক্ষতি হয়ে যেত, তাই আমি লাউটা কেটে ফেলেছি। মিথ্যে কথা, তুই ইচ্ছে করেই কাজটি করেছিস। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে এই কাজ করিনি। লাউটায় সাপ পেঁচিয়েছিল, আমি ভেবেছিলাম সাপ কিভাবে লাউ এভাবে বিষ ঢালে। তুই কেবল আমার উপর প্রতিশোধ নিয়েছিস, তোর হাঁস দিয়ে দেবার প্রতিশোধ। আমি সব বুঝতে পেরেছি, তুই এর জন্য এই জঘন্য কাজ করতে পারলি? ছি! যা বাবা, ভালো কিছু করতে গেলেও দোষ। মা, আমি একটু কমলা বুড়ির বাড়ি হয়ে আসছি। শোন রুনু, আজ জলদি বাড়ি ফিরবি, বুঝলি? কেন মা, কি হয়েছে? আজ মিনুকে পাত্রপক্ষ দেখতে আসবে, দেরি করিস না মা, দুপুরের আগেই ফিরে আসিস, কত কাজ ঘরে। আচ্ছা ঠিক আছে মা, আমি জলদি ফিরে আসবো। এমনিতেই দেরি হয়ে গেছে, আজকে মা ধোলাই দেবে। ইস, যদি একটা গাড়ি পাওয়া যেত তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারতাম। ও গাড়োয়ান ভাই, দাঁড়াও দাঁড়াও, ওদিকেই তো যাচ্ছ, আমায় নিয়ে যাও। এ কি? এই মেয়ে আমাদের সাথে উঠছো কেন? এই মেয়ে, নামো নামো, শিগগির নামো, নামো নামো। আরে বাবা, থাম থাম, তুই এখন এত ছোট ছোট ব্যাপার নিয়ে ব্যস্ত হোস না বাবা, থাম থাম। এই মেয়ে আর কত দূরেই বা যাবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই তোর বিয়ের কথা ভাব, মেয়ে দেখতে যাচ্ছিস, কি কি বলবি সেগুলো মনে আছে তো? হ্যাঁ মা, সব মনে আছে। আমাদের জরুয়া গয়না চাই, আর আর খাট পালঙ্ক সহ সমস্ত আসবাবপত্র চাই। নগদ টাকার কথা ভুলে গেলি নাকি রে বাবা? ও হ্যাঁ, নগদ টাকাও চাই। বিয়েটা একবার হয়ে যাক, তারপর না হয় বাকি জিনিসগুলো চাইবো, বুঝলি? একেবারে এত কিছু নিলে খারাপ দেখায়, কি বলো করিমের বাপ? তা যা বলেছ লতিফা, তৈজসপত্র কাপড় চোপড় তো বিয়ের পরেই নেব। কিন্তু মা, আমাদের কি খাওয়াবে? আমি কিন্তু শাকসবজি একদমই পছন্দ করি না, এগুলো কিন্তু আমি খাবো না। তুই চিন্তা করিস না, মিয়া বাড়ির বড় মেয়েকে দেখতে যাচ্ছিস, আদর আপ্যায়ন নিশ্চয়ই সেভাবে করবে ওরা। মিয়া বাড়ির বড় মেয়ে মানে? এরা মিনুকে দেখতে যাচ্ছে? কি ভয়ঙ্কর! আমি কিন্তু হাঁসের মাংস খেতে চাই, কতদিন খাই না। শেখ বাড়িতে মেয়ে দেখতে গিয়েছিলাম, তুমি বলেছিলে ওরা হাঁসের মাংস রান্না করবে, কই করেনি তো? আরে হাঁসের মাংস কি আর সবাই রান্না করে নাকি রে? ঝামেলা আছে না, এই বাড়িতে পাবি মনে হয়। এদের নাকি খুব ঝামেলা নেই, দুই বোন আর বাবা মা। তবে শেখ বাড়ি থেকে যা দারুণ একটা গয়না মেরে দিয়েছিলাম, ওরা বিয়ে দিতে রাজি না হলেও গয়না হাতিয়ে ভালোই লাভ হয়েছিল। তা যা বলেছ, তোমার মতো স্ত্রী তো সংসারে উন্নতি নিয়ে আসে। এই নমুনাগুলো মিনুকে বিয়ের জন্য দেখতে যাচ্ছে। দাঁড়াও, তোমাদের বিয়ে করাচ্ছি। ও গাড়োয়ান ভাই, গাড়োয়ান ভাই, গাড়ি থামাও তো, আমি নামবো। হাঁসের মাংস খেতে চাও তাই না? দাঁড়াও সোনার চান, খাওয়াচ্ছি খাওয়াচ্ছি তোমায় হাঁসের মাংস। যাই হোক, এবার মেনুকে তৈরি করি, ওনারা আবার চলে আসবেন তো। রুনুটা যে এখনো ফিরে এলো না,
মেয়েটা তো কোনো কথাই শোনে না। কত যে কথা শুনেছি মা, সেগুলো শুনলে তোমার আক্কেল গরম হয়ে যাবে। চাই এবার আমি আমার কাজ সারি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে বেআই সাহেব, এবার বিয়ের কথা পাকা করি, কি বলেন? মানে দেনা পাওনার ব্যাপারটা। দেনা পাওনা? ওই সামান্য কিছু আর কি। মেয়েকে তো আপনারা সাজিয়ে গুছিয়ে দেবেনই, সাথে যদি মেয়ের থাকার ঘরটাও সাজিয়ে দেন, এই আর কি। তোমার যা আক্কেল, মিনুকে এখানে বসিয়ে রেখেছো কেন? মিনু মা, গয়না পরলে নিশ্চয়ই তোমাকে খুব সুন্দর লাগে, তাই না? চলো তোমার গয়নাগুলো দেখে আসি। মেয়ে মানুষ, টাকা পয়সার আলোচনায় না থাকাই ভালো, কি বলেন বেআই সাহেব? দেনা পাওনার কথা আপনি কি যেন বলছিলেন? বেশি কিছু আমাদের চাই না, ওই যে কেবল আসবাবপত্র আর এই করিম, এই তুই বলছিস না কেন তোর কি চাই? তুই তো এখন এই পরিবারের সদস্য হবি রে, বল বল তোর কি চাই? না মানে নিজের উন্নতি তো সবাই চায়, আমি একটা ব্যবসা করতে চাই, তার জন্য কিছু টাকা লাগবে আর কি। বাহ, তোমার গয়নাগুলো তো খুব সুন্দর। তা বেআইন সাহেব আর কি কি গয়না আছে সেগুলো দেখি একটু। আপনি বসুন, আমি আমার মায়ের গয়না নিয়ে আসছি। এই দাঁড়া মিনু, ওনাকে এত গয়না কেন দেখাচ্ছিস? এই মহিলা নিশ্চয়ই কোনো কুমতলব আছে। সব গয়নার বাক্স তুলে ফেলতো। মানুষকে খারাপ ভাবার স্বভাবটা আর তোর গেল না রুনু? আশ্চর্য, এ কেমন মেয়ে, কিছুই বুঝছে না। তবে আমাকে এখনই উজবুক গুলোর সামনে গেলে চলবে না, আমি লুকিয়ে থাকি, সময় মতো ছাপো। বুঝলেন বেআইন সাহেব, ছেলে আমার মাংস খেতে খুব ভালোবাসে, বিশেষ করে হাঁসের মাংস। হ্যাঁ, হাঁসের মাংস তো আছেই, এই যে। এ কি, এটা কি? এটা তো দেখছি লাউ দিয়ে হাঁসের মাংস। মাংসে লাউ কেন? আমি এটা খাবো না, আমি এটা খাবো না। সে কি, মাংসে লাউ কে মেশালো? রুনু, এই রুনু, এইদিকে আয় তো। এই মেয়ে, তুমি গরুর গাড়ির মেয়েটা না? হ্যাঁ, আবার দেখা হয়ে গেল। খান খান, আপনারা আরাম করে খান। তুমি তুমি এখানে কি করছো? এটা তো আমাদেরই বাড়ি, আর মিনু, মিনু আমার বোন। ইয়ে ইয়ে মানে বেআইন সাহেবা, আমরা বাকি কথা পরে বলবো, আজ আমরা আসি তবে। সে কি, আপনারা খাবার ফেলে চলে যাচ্ছেন কেন? মাছ মাংস সবই তো আছে, এই যে নিন। সিসি, এই মেয়ে কি করছে? এই যে দেখো দেখো, এরা কেমন ধরনের চোর, এদের আইনের হাতে তুলে দেওয়া উচিত। দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি। না মানে এটা তো আমি ভুলে করে নিয়েছি। ভুল করে একেবারে গয়না নিয়ে যাচ্ছেন? বাহ! এই ধরো ধরো ধরো, এই চোরদের ধরো ধরো ধরো, চোরদের ধরো। যা,
গেল পালিয়ে। আজকে রুনু না থাকলে কপালে দুঃখ ছিল। না মা, লাউ দিয়ে হাঁসের মাংস না থাকলে কপালে দুঃখ ছিল। এটা ছুঁড়ে মেরেই তো গয়নাটা বের হলো। রুনুর কাজই হচ্ছে লোকের খারাপ স্বভাব বের করে আনা। ওদের কি ভালোভাবে বিদায় করা যেত না? এখন তো সব জায়গায় ওনারা বদনাম ছড়াবে। সত্য সব। যাই, কমলা বুড়িকে ওষুধটা দিয়ে আসি। বুড়ির তো বেশ কদিন ধরে খুব জ্বর। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। এ কি, আপনার এই অবস্থা কেন? আমাকে দয়া করে সাহায্য করুন, সাহায্য করুন আমাকে। আমার একটা বই গর্তে পড়ে গিয়েছিল, সেটা তুলতে গিয়ে আমিও পড়ে গিয়েছি। আচ্ছা, পরের বার থেকে সাবধানে পথ চলবেন। আমি রফিক, ব্যবসায়ী আব্দুল মতিনের ছেলে। আপনার পরিচয়টা জানতে পারি? আমি রুনু, ব্যবসায়ী হারুন আলীর মেয়ে। আমি এখন আসি, কমলা বুড়িকে ওষুধ দিয়ে আসতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে জি। বাহ, মেয়েটা তো বেশ। আরো খোঁজ খবর বের করতে হবে। বুঝলে মিতা, রুনুর একটা বিয়ের প্রস্তাব এসেছে। ব্যবসায়ী মতিনের ছেলে রফিক, বেশ ভালো ছেলে। কিন্তু মিনুকে রেখে রুনুর বিয়ে কি করে দিই? এক কাজ করি, রফিককে দাওয়াত দেই, মিনু রান্না করুক। এই ফাঁকে না হয় মিনুর কথাটা রফিককে বলা যাবে। হ্যাঁ, তাই করি চলো। বাবা রফিক, তুমি রুনুর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছ, কিন্তু মিনু আমার বড় মেয়ে। রুনুর মতো মিনুও খুব ভালো মেয়ে, ভালো রান্না জানে, ঘর কন্যা সবকিছুতেই পারদর্শী। তুমি কি বাবা মিনুকে বিয়ে করার কথা ভেবে দেখবে একটা বার? চাচা, আমার রুনুকে পছন্দ। রুনু আসলে পরোপকারী এবং খুব ভালো মেয়ে। আমি রুনুকেই বিয়ে করতে চাই। আরে, এসব নিয়ে পরে কথা হবে। আগে খাওয়ার সময় হয়ে গেছে। রফিক, চলো খেতে চলো। রফিক, খাও বাবা। মিনু রেঁধেছে হাঁসের মাংস, খুব ভালো করে রান্না করে ও। হাঁসের মাংস আমার প্রিয়, কিন্তু আমার এক ধরনের অদ্ভুত অম্বলের সমস্যা আছে। হাঁসের মাংস খেলে এটা হয়। একটু খাও না বাবা, কিচ্ছু হবে না। ওহ, আমার খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, গলা জ্বলছে। এ কি, এইটা আমি কি করলাম? আগেই বলেছি না জেনে বুঝে এসব করো না। এবার কি করব? এটা খেয়ে দেখুন না, লাউ দিয়ে হাঁসের মাংস। আবার হাঁস? একবার খেয়ে তো দেখুন। লাউটা হাঁসের মাংসের অম্বলের দোষ কাটিয়ে দিয়েছে। এই রান্না কি আপনি করেছেন? আপনার বাবা ঠিকই বলেছেন, আপনি আসলেই অনেক গুণী। কিন্তু কিন্তু আপনার তো রুনুকে পছন্দ, তাই তো? আর এই রান্নাটা রুনুই করেছে। রুনু লাউ খেতে খুব ভালোবাসে। ও আপনাকে সুস্থ রাখার জন্যে
ভালো ভালো রান্না করে খাওয়াতে পারবে। আপনি রুনুকে বিয়ে করুন, সেটাই ভালো হবে। কিন্তু মা, কোনো কিন্তু নেই মা। আমি বড় হয়েছি বলে যে আগে আমাকেই বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। বিয়ে ভাগ্যের হাতে, আর রফিক রুনুকে পছন্দ করে। আমি বুঝতে পেরেছি সেটা। ওদের বিয়ে ব্যবস্থা করো মা, রুনুও সুখী থাকবে। কিরে, এবার খুশি তো? আমাকে লাউ দিয়ে হাঁসের মাংস রেঁধে খাওয়াবি তো? তুই লাউ দিয়ে হাঁসের মাংস খাবি? কেন খাবো না? গুরুপাক হাঁসের মাংসের সাথে সহজ পাচ্ছ লাউ খেতে ভালোই লাগবে। আর জীবনটাও আসলে এমন মিলেমিশে থাকারই খেলা। যাই হোক যেটাই হোক, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। কি বলিস রুনু? একদম ঠিক বলেছিস। তোর মতো তো সুন্দর করে সবার চিন্তা করা উচিত।